পর্যন্ত পেন্ডিং কতটা রয়েছে, কাজ কতটা বাকি, বা এই যে মাত্র মাঝখানে 5টা দিন এত কম সময়ের মধ্যে কি করে সম্ভব হবে? দেখো, এইখানে বলি যে নির্বাচন কমিশনের যিনি আইনজীবী শীর্ষ আদালতে সওয়াল করেছিলেন, তিনি শীর্ষ আদালতে জানিয়েছিলেন যে 95% কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে, বাকি রয়েছে মাত্র 5% কাজ। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে শীর্ষ আদালতকে জানানো হয়েছিল তারা যে 28 ফেব্রুয়ারি অর্থাৎ 28 ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা ছিল, সেই চূড়ান্ত তালিকা তারা 28 ফেব্রুয়ারি প্রকাশ করবে। সেখানে 95% যারা ভোটার রয়েছেন তাদের নাম দিয়ে সেই তালিকা প্রকাশ করা হবে। যদিও রাজ্যের পক্ষ থেকে এই বক্তব্যের বিরোধিতা করা হয়েছিল, রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছিল যে এইরকমভাবে ধাপে ধাপে নয়, একেবারে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হোক। কিন্তু শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ পরিষ্কার জানিয়েছিল যে নির্বাচন কমিশন 28 ফেব্রুয়ারি তালিকা প্রকাশ করবে, কিন্তু সেখানে যদি সম্পূর্ণ তালিকা তারা প্রকাশ করতে না পারে তাহলে পরবর্তীতে তারা তালিকা প্রকাশ করতে পারবে একটি সাপ্লিমেন্টারি তালিকা হিসেবে। তার কারণ এসআইআর একটি বলা যায় যে চলমান প্রক্রিয়া, একটা অনগোয়িং প্রসেস। বা সেই প্রসেসে যদি পরবর্তীতে 28 ফেব্রুয়ারির যে তালিকা, সেই তালিকায় যদি দেখা যায় যে পুরোটা নির্বাচন কমিশন প্রকাশ করতে পারছে না, তাহলে পরবর্তীতে একটি সাপ্লিমেন্টারি লিস্ট তারা প্রকাশ করতে পারবে বলে প্রধান বিচারপতি জানিয়েছিলেন এবং প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছিল। এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হয়েছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে, যে পারস্পরিক দোষারোপ চলছে, যে কোথাও একটা পশ্চিমবঙ্গের যে বাংলা ভাষা, সেই বাংলা ভাষা বোঝার ক্ষেত্রে বা সেখানে কোথাও যারা আধিকারিক রয়েছেন, যাদেরকে মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছিল, নির্বাচন কমিশন নিয়োগ করেছিল, সেখানে কোথাও বাংলা ভাষা বোঝার ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলে একটা অভিযোগ রাজ্যের সব পক্ষ থেকেই করা হয়েছিল। পরবর্তীতে তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী আদালতে গিয়ে তিনি যে আর্জি জানিয়েছিলেন, সেই পরিপ্রেক্ষিতে রাজ্যের কাছ থেকে 8500 আধিকারিক রাজ্য সরকারের যারা বলা যায় যে আধিকারিক রয়েছেন বি ক্যাটেগরির, তাদেরকে নিযুক্ত করা হয়েছিল। তারপরেও এই সমস্যার সমাধান হয়নি, কোথাও একটা পারস্পরিক দোষারোপের মধ্যেই দুপক্ষ রয়ে গেছে। ফলে চূড়ান্ত তালিকা তৈরির যে কাজ, সেখানে দেখা যাচ্ছে যে নামের বানানের ক্ষেত্রে বা বাবা এবং ছেলে, সেখান থেকে একটা বিষয় কিন্তু আমরা বুঝতে পারছি যে এখনো পর্যন্ত কিন্তু একটা সমস্যা, কোথাও নামের ক্ষেত্রে সমস্যা, কোথাও বা ডকুমেন্টসের সমস্যা। এবং এই যে বলা হচ্ছে যে মাত্র 5% কাজ বাকি, এই 5% যে কাজ বাকি, এটাও কিন্তু সংখ্যাটা কিন্তু খুব একটা কম নয়। বিষয়টা কিন্তু এমন নয় যে খুবই সংখ্যা কম, যেটা হয়তো এক রাতের মধ্যে শেষ হয়ে গেল, কিংবা আমি একটু বেশি করে লোক লাগালাম 2 রাতের মধ্যে শেষ হয়ে গেল। বিষয়টা কিন্তু এতটাও সহজ নয়। আবার এই নিয়ে কিন্তু রীতিমতো পরিস্থিতি আরো জোরালো হচ্ছে। চলুন এবারে আমরা নজর রাখি পরবর্তী আলোচনার দিকে। বেশ কিছু বিস্ফোরক তথ্য সামনে উঠে এসেছে, জানিয়ে করব পরবর্তী আলোচনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, আর সেই পোস্ট ঘিরে এবারে শুরু হয়েছে নানা রকমের তরজা। পোস্টের সঙ্গে রয়েছে বেশ কিছু স্ক্রিনশট এবং এমন কিছু গোপন খবর যা আপনাদেরকে ভাবিয়ে তুলতে পারে। কি সেই পোস্ট, কি রয়েছে সেখানে, কার বিরুদ্ধে অভিযোগ, সেই সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। ইতিমধ্যেই সেই পোস্টে জ্ঞানেশ কুমারের নাম দেখা যাচ্ছে, আর সেখান থেকেই ইতিমধ্যেই প্রশ্ন উঠছে যে সেই পোস্টের মধ্যে বা সেই স্ক্রিনশটের মধ্যে বা সেই কথোপকথনের মধ্যে কি এমন ছিল যা নিয়ে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হলেন। আমাদের সঙ্গে আলোচনায় আজকে রয়েছে আমার কলিগ সুজয় এবং আলোচনায় রয়েছে আমার কলিগ মানস। আমরা আলোচনা করছি, আলোচনা অবশ্যই এগিয়ে নিয়ে যাব। সুজয়, একদম শুরুতেই এই যে পোস্টটা, সেই পোস্টটা বরঞ্চ আমরা একটু ছোট্ট করে শুনিয়ে দিই পড়ে, তারপরে তোমার থেকে জানবো যে তিনি ঠিক বিষয়টা কি তুলে ধরতে চেয়েছেন। চলুন আগে আমরা বরঞ্চ একটু স্ক্রিনশটগুলো দেখাই। এই দেখুন, এই যদি স্ক্রিনশটটা দেখেন, এটা হচ্ছে অভিষেক ব্যানার্জির পোস্ট করা। এটা কিন্তু আজ তাক বাংলা যাচাই করেনি, একদম শুরুতেই বলে দিই, আমরা এআই দিয়ে ট্রান্সলেট করে নিয়েছি শুধুমাত্র। এবার দেখুন, ডিওএস এর গ্রুপ যেটা দেখা যাচ্ছে, ডিইও গ্রুপ, এবং সেখানে যেটা দেখা যাচ্ছে, দেখুন ওপরে লেখাটা দেখুন,
আমরাও একই সমস্যার সম্মুখীন হচ্ছি স্যার, এবং পোর্টালে ইআরওর সমস্ত অংশে প্রবেশাধিকার অস্বীকার করা হয়েছে, সদয় বিবেচনার জন্য জমা দেওয়া হয়েছে। এবার মনোজ আগরওয়ালের নাম দেখুন, দেখতে পাচ্ছেন, এবং সেখানে তিনি লিখেছেন যে কেন ইআরওর সকল যন্ত্রাংশে প্রবেশাধিকার থাকা উচিত, তার কি প্রবেশাধিকার থাকা উচিত ছিল না? পরেরটা দেখব, দেখুন কি লেখা হয়েছে। কেন এই যেটা দেখালাম, যে এর পরবর্তী কথাটা দেখুন। মনোজ আগরওয়াল লিখছেন যে শুধুমাত্র অগ্রগতি পর্যবেক্ষণের জন্য স্যার, লেখা হয়েছে মনোজ আগরওয়ালের এই কথাটাকে উদ্ধৃত করে কোনো একজন ডিও লিখেছেন। তারপরেরটা দেখুন, কেন তারা পর্যবেক্ষণ করবে, তারা ইআরও এর সমপর্যায়ে আছে, তারা ইআরওএসদের সঙ্গে দ্বারা পরিচালিত নিষ্পত্তির আইনগত তত্ত্বাবধান করতে পারে না। এই হচ্ছে পোস্টগুলো। এবারে স্বাভাবিকভাবে একটা কিন্তু প্রশ্ন উঠে আসছে, এই যে মনোজ আগরওয়াল যে নির্দেশ দিচ্ছেন, এই নির্দেশটাকে তিনি দিতে পারেন, আর এই নির্দেশ তিনি দিতে পারেন কিনা সেটা নিয়ে শুরু হয়েছে যত জল ঘোলা। যদি আমরা এই পোস্টটাকে সত্যি বলে ভেবে নিই, তাহলে সেখান থেকে সমস্যাগুলো ঠিক কোথায় আসে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। তবে তার আগে অভিষেক ব্যানার্জি কি লিখেছেন সেটা একটু দেখাই। তিনি লিখছেন যে আমাদের নজরে এসেছে যে ইআরওগুলি আর ইসিআই নেট পোর্টালে বাংলায় এসআইআর পরিচালনার ক্ষেত্রে এই আরোর অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারছে না, এটি একটি ত্রিগুণ লঙ্ঘনের সমান। বিষয়টা ঠিক কি আমি একটু জানবো সুজয়ের কাছ থেকে। সুজয়, এই যেটা বলছে যে লঙ্ঘন করা হয়েছে, কি কি লঙ্ঘন করা হয়েছে, ত্রিগুণ লঙ্ঘনটাই বা কি? দেখো, এই গোটা রাজ্যে এবং আমরা জানি যে একেবারে 12টি রাজ্যে কিন্তু এসআইআর হচ্ছে। সেখানে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এবং সাংবিধানিকভাবে যারা এই আরোরা আছে তাদেরকেই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী দেওয়া হয়েছে সেওসি। তারাই সিদ্ধান্ত নেবে, চূড়ান্ত সিদ্ধান্ত তারাই নেবে। এই যে তথ্যগত অসঙ্গতি, যেটা গোটা রাজ্যে যে এসআইআরের যে হিয়ারিং পর্ব চলছে, এই হিয়ারিং পর্বে মাইক্রো অবজারভাররা তারা ডকুমেন্টেশন ভেরিফিকেশনের কাজ করলেও এই আরোরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে সেই ভোটার বৈধ না অবৈধ, সেই ভোটারের নাম চূড়ান্ত তালিকায় থাকবে কি থাকবে না। এটা একমাত্র সাংবিধানিকভাবেও এই আরোদের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী দেওয়া হয়েছে। এবং তুমি নিশ্চয়ই জানো এই মামলাটা এখনো পর্যন্ত বিচারাধীন, এবং সুপ্রিম কোর্টও কিন্তু এই আরোদেরই সর্বোচ্চ ক্ষমতার একেবারে আসীন সর্বোচ্চ ক্ষমতার আসীন হিসেবে তাদেরকে চিহ্নিত করেছেন, এবং সর্বোচ্চ ক্ষমতার মূল নির্ধারক শক্তি হিসাবে এই আরোদেরই সেখানে দেয়া হয়েছে। কিন্তু এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেটা প্রশ্ন, যেহেতু এই আরোরাই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, সেহেতু সিও মনোজ আগরওয়াল তিনি হোয়াটসঅ্যাপে কিভাবে এই ধরনের নির্দেশ দিচ্ছেন, এটা সংবিধান পরিপন্থী নয় বলে এটা তাকে কিন্তু একেবারে রাজনৈতিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন। একেবারে এবারে তিনি বেশ কয়েকটা বিষয়কে তুলে ধরেছেন, আমরা এক এক করে পরিবর্তন সুজয়। প্রথমত